নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং কলকাতায় অনন্যার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। তমলুকে ভোটের আগে কমিশনের কোপে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 24 ঘন্টার জন্য নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা। মঙ্গলবার বিকেল 5টা থেকে বুধবার বিকেল 5টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী। কমিশনের কাছে অর্ডার পুনর্বিবেচনার জন্য আবেদন অভিজিতের। ওয়েবসাইটে অর্ডার তুলে সম্মানহানি, কমিশনকে কার্যত চ্যালেঞ্জ অভিজিতের। পঁচিশে মে তমলুকে ভোট। প্রচার শেষে ডেডলাইন 23শে মে বিকেল 5টা। শেষ বেলার প্রচারের আগে কমিশনের কোপে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? প্রাক্তন বিচারপতির এই বেফাঁস মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে। নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে চিঠি লেখে তৃণমূল কংগ্রেস। চিঠির সূত্র ধরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করে নির্বাচন কমিশন। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে। প্রাক্তন বিচারপতির উত্তরে সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সতর্ক করে কমিশনের বক্তব্য, আগামী 24 ঘন্টার জন্য প্রচার করতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী। 21শে মে বিকেল 5টা থেকে বুধবার 22শে মে বিকেল 5টা পর্যন্ত প্রচারের নিষেধাজ্ঞা। একজন মহিলা সম্পর্কে কুরুচিকর মন্তব্যেরও তীব্র নিন্দা জানায় জাতীয় নির্বাচন কমিশন। সাংবিধানিক পদে থাকা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এরকম অশালীন ভাষায় আক্রমণ করা অপমানজনক। তিনি বাংলার মহিলাদের অসম্মান করেছেন বলেও মন্তব্য করে জাতীয় নির্বাচন কমিশন। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি যেভাবে কুরুচিকর অবমাননাকর কথা বলেছেন, তার জন্য আমার মনে হয় 24 ঘন্টাটা যথেষ্ট নয়, অন্তত 72 ঘন্টা তাকে সেন্সর করা উচিত ছিল। শাস্তির মুখে পড়েও তেমনভাবে অনুশোচনা নেই তমলুকের বিজেপি প্রার্থীর। ইতিমধ্যেই কমিশনের কাছে অর্ডার পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেছেন অভিজিৎ। কাঠগড়ায় তুলেছেন কমিশনের একাংশকে। অর্ডারের ছদ্মবেশে আমার মানই হানি করে দিয়েছে, অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি হয়েছে। আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে। তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে। সেই জন্যেই আমি অ্যাজ এ হোল কমিশনকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু তাদের কিছু কিছু অফিসারদের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে নয় বলে আমি মনে করছি। তারা হয়তো কোনোভাবে হয়তো প্রভাবিত হয়েছেন, ইনফ্লুয়েন্সড হয়েছেন। শাস্তির কথা জেনেও পাল্টা আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কমিশন তৃণমূল ও বিজেপির জন্য আলাদা নিয়ম প্রয়োগ করছে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লেই খারাপ, এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে। মা বেটার ক্ষেত্রে একরকম আইন, আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন। মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে 2000 টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? আমরা এটা স্বীকার করে নিলাম, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত। 24 ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লেখা চিঠির প্রতিলিপি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও পাঠিয়েছে কমিশন। ভোট প্রচারে দলের আর কেউ যেন অশালীন মন্তব্য না করে সেই বিষয়েও সতর্ক নজর করতে বলা হয়েছে। ভোটবঙ্গে প্রাক্তন বিচারপতির বিচারে তমলুক সহ বাংলার ভোটে কি আদৌ কোনো প্রভাব পড়বে? তুঙ্গে চর্চা। কলকাতা টিভি। কয়লা পাচার মামলায় বিচারকের প্রশ্ন সিবিআইকে। মঙ্গলবার মামলার চার্জ গঠনের কথা থাকলেও 2 অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জ গঠন হয়নি। চার্জশিটের কপি পাননি অভিযুক্তের আইনজীবী। তদন্ত কতদিন চলবে প্রশ্ন তুলে সিবিআইকে তিরস্কার আদালতের। এদিন আসানসোল সিবিআই কোর্টে হাজিরা কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির। 3রা জুলাইয়ের মধ্যে চার্জশিট জমার নির্দেশ আদালতের। শিরোনামে কয়লা পাচার মামলা, ভর্ৎসনার মুখে সিবিআই। তদন্ত কতদিন চলবে প্রশ্ন বিচারকের।
ভোটের আবহে শিরোনামে কয়লা পাচার মামলা। মঙ্গলবার মামলার চার্জ গঠনের কথা থাকলেও তা হয়নি। দুই অভিযুক্ত নারায়ণ খড়কা ও জয়দেব মণ্ডল আদালতে হাজির হননি। অভিযুক্তদের আইনজীবীদের অধিকাংশই চার্জশিটের কপি হাতে পাননি, তাই এদিন ফাইনাল চার্জ গঠন করা সম্ভব হয়নি। এরপরই সিবিআইকে বিচারক রাজেশ চক্রবর্তীর প্রশ্ন, তদন্ত কতদিন চলবে? 70 থেকে 75 বছরের কয়েকজন জেল খেটে বিচারের আশায় বসে রয়েছেন। এভাবে চলতে পারে না। আর কি কোনো চার্জশিট জমা দেবেন? সিবিআই এর জবাব, চার্জশিট জমা দেওয়া হবে। 3রা জুলাইয়ের মধ্যে চার্জশিট জমার নির্দেশ আদালতের। পরের শুনানিতে অভিযুক্তকে হাজিরার নির্দেশ বিচারক রাজেশ চক্রবর্তীর। আজকে কোর্টে অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। ওনার যে একটা 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিং এর জন্য রেখেছেন। এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে রিডিউস করার জন্য। আজকে চার্জ গঠন হওয়ার কথা কি? আজকে চার্জ গঠন হবে। কয়লা পাচার কাণ্ডে আসানসোল সিবিআই আদালতে হাজিরা মাস্টারমাইন্ড অনুপ মাঝি ওরফে লালার। সিবিআই এর বিশেষ আদালতের নির্দেশে মঙ্গলবার আসানসোলে সিবিআই আদালতে হাজিরা দেন অনুপ মাঝি। গত সোমবার 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান লালা। লালার সঙ্গে আরও 43 জনের নাম এই কয়লা কাণ্ডে জড়িত। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভোটের আবহে বিস্ফোরণে কাঁপল কাকদ্বীপের ঢোলাহাট। আইএসএফ সমর্থকের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘিরে শোরগোল। সরু রাজনৈতিক চাপানুতর। কি কারণে বোমা মজুত, নেপথ্যে কাদেরই বা হাত রয়েছে? আইএসএফ তৃণমূলের তরজা তুঙ্গে। পঞ্চম দফা ভোট মিটতেই ফের বিস্ফোরণ। বন্ধ করে বিস্ফোরণের শোরগোল। বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক তরজা। ভোট এখনো শেষ হয়নি। নির্বাচনের আবহে বিভিন্ন এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বহুবার। বিস্ফোরণের খবরও মিলেছে একাধিক জায়গা থেকে। এই আবহে পঞ্চম দফার ভোটের দিনই ফের বোমা বিস্ফোরণে উত্তেজনা। এবার ঘটনাস্থল কাকদ্বীপের ঢোলাহাটের ডোবারচক গ্রাম। সূত্রের খবর, সোমবার বিকেলে হোসেন শেখ নামে এক আইএসএফ সমর্থকের বাড়ির বন্ধ ঘরে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ঘরের চাল উড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। 3টের সময় 4-2টার সময় হয়েছিল, ওই বেকট আওয়াজ হয়েছিল, খুব জোরের আওয়াজ হয়েছিল। তারপর হওয়ার পরে আমরা ছুটে এসে দেখি নাই, ঘরে বিরাট বড় গর্ত খোলা ছিল। আবার একটা ইঁদুর ফিদুর মনে লেগেছিল, বুঝতে বাস্ট হয়ে গেছে। কি ছিল গর্তে? গর্তের পেটে ছিল। খালি বলবাল করে ধোঁয়া বেরোচ্ছে, লোকজন সব ভরা হয়ে গেছে। এসে দেখতেছি। আওয়াজ কি জোর হয়েছিল? হ্যাঁ, আওয়াজটা খুব জোর। স্থানীয় সূত্রে খবর, 2021 সালে বাড়ি ছাড়েন হোসেন শেখ। পেশার সূত্রে তিনি কলকাতায় থাকলেও তাঁর ছেলে ঢোলাহাটের বাড়িতেই থাকেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই বাড়িতে তাঁকে আর দেখা যায়নি। ভোটের আবহে বিস্ফোরণকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চাপানুতর। একে অপরকে দোষারোপ আইএসএফ এবং তৃণমূলের। এর আগে ওনাদের ঘরদুর ভাঙচুর করার জন্য তখন শাসক দলের ছিল, অথচ শাসক দল তাদের ঘরদুর ভাঙচুর করার জন্য অনেক পরিকল্পনা করেছিল বা বোমা ফেলেছিল, এটাও আমাদের জানা আছে। আইএসএফকে শাসক দল এমনিতেই তো ভয় পাচ্ছে, কারণ ওনারা একটা যেটা চিন্তাভাবনা করেছে যে মাইনরিটি সংখ্যালঘু ভোট যেটা শাসক দলের পকেটে ছিল, তাদের পকেটটা অনেকটা খালি হতে শুরু হয়। আমাদের চক্রান্ত করে যাদেরকে তৃণমূলকে একটা কোণঠাসা করা এবং আমাদের তৃণমূলের নেতা নেত্রীদেরকে মারার জন্য প্ল্যান তৈরি করেছে। এর আগে ওই বুথটা আইএসএফ জেতার পরে আমরা ওই বুথের উপর খুব টর্চারি করেছে আমাদের কর্মীদের উপর, যা জিতেই, কিন্তু সেটা পারেনি। আমরা সেটা প্রশাসনের উপর দ্বারস্থ হয়েছেন, প্রশাসন তার টেকআপ দিয়েছে। বন্ধ ঘরে কিভাবে বোমা মজুত? পুরোটাই রাজনৈতিক চক্রান্ত, নাকি আইএসএফ কর্মীর বাড়িতেই চলতো বোমা বাঁধার কাজ? বন্ধ ঘরের ভিতরের রহস্য উদ্ঘাটনে ঢোলাহাট থানার পুলিশ। কাকদ্বীপ থেকে কোয়েল মণ্ডল এবং মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে জোড়া সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 22 মে খড়দা এবং পানিহাটিতে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছে প্রশাসনিক কর্তারা। 1 জুন রাজ্যের 7ম তথা শেষ দফার লোকসভা ভোট হবে রাজ্যের 10টি কেন্দ্রে। তার মধ্যে রয়েছে বিদায়ী সাংসদ তথা প্রার্থী সৌগত রায়ের দমদম কেন্দ্রটিও। এবার তাঁর সমর্থনেই 22 মে জোড়া সভা মুখ্যমন্ত্রীর।
খড়দায় সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মাঠে এবং পানিহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ মাঠ অঞ্চলে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। দলের সর্বস্তরের কর্মী সহ সবাইকে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। সভাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিস্থিতি খতিয়ে দেখতে সভাস্থলে হাজির ডিসি সেন্ট্রাল কুলদীপ সোনোয়ান, রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমাদের খড়দায় উনি আমাদের আসার অনুমতি দেওয়ার জন্য আমরা খুব খুশি এবং আমরা একটা বেশ রেকর্ড সংখ্যক মানুষকে 22 তারিখ অর্থাৎ একদিন মাত্র সময় হলে অসুবিধা নেই কিছু। আমাদের একটা অর্গানাইজেশন আছে, আমরা এখানে আনবো সৌগত নির্বাচন, সেই নির্বাচনে আমরা এখানে যাতে রেকর্ড সংখ্যক মানুষকে আনতে পারি তার জন্য চেষ্টা করব। মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জির যে প্রতিবাদী কণ্ঠ, ভারতবর্ষে আজকে গণতন্ত্রের যে প্রহার হচ্ছে, একনায়কতন্ত্রের দিকে যে সরকার মোদীজির নেতৃত্বে যাচ্ছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে প্রস্তুতি, এই প্রস্তুতি পর্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আসা মানেই হচ্ছে 100% সার্থক। আর মাত্র 2 দফার ভোট বাকি। প্রচারে ঝড় তুলছে তৃণমূলও। প্রার্থীর সমর্থনে প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নকে হাতিয়ার করে ভোট বৈতরণী পারের অপেক্ষায় শাসক দল। শেষ হাসি কে হাসে তার জন্য 4 জুন পর্যন্ত অপেক্ষায় রাজ্যবাসী। ব্যারাকপুর থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।